লেইসিতে সেকুলারিজমের ফরাসি স্টাইল। ভারতে আমরা যেটাকে ধর্মনিরপেক্ষতা বলি, ফ্রান্সে বলে লেইসিতে। এই লেইসিতের সাথে ইসলামোফোবিয়ার কি সম্পর্ক, ইসলাম বিদ্বেষের কি সম্পর্ক, তার ইতিহাসটাই বাকি সংক্ষেপে আমরা আজকে আলোচনা করব পিপলস রিভিউ বাংলায়। নমস্কার, আমার নাম সৌম্য। আপনারা সবাই জানেন যে এই সময়ে ফ্রান্সে যে ঘটনাগুলি ঘটছে সেখানে বারবার এই ইসলাম বিদ্বেষ এবং লেইসিতে বা সেকুলারিজম এই কথাগুলো বারবার আসছে। আমরা আগে দেখে নেব যে এই সেকুলারিজম ব্যাপারটা ফ্রান্সের প্রেক্ষিতে কি, দুনিয়ার প্রেক্ষিতে কিরকম। ভারত, বাংলাদেশ, আফ্রিকা বা মিডল ইস্টের বিভিন্ন যে আধা সামন্ততান্ত্রিক দেশগুলো, সেই দেশগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখব যে ধর্ম বিশ্বাসী মানুষের সংখ্যা প্রায় 100%-এর কাছাকাছি। এখানে নিজেকে ধর্মহীন বা নাস্তিক বলছে, সেই সংখ্যাটা পয়েন্টের ফ্র্যাকশনেও আসবে না, মানে অনেকই কম। কিন্তু আমরা যদি ফ্রান্সের দিকে দেখি বা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর দিকে দেখি, যেখানে বাজারের বিস্তার হয়েছে, যেখানে শিল্পায়ন হয়েছে, যেখানে সমাজ কাঠামোর একটা পরিবর্তন হয়েছে, সেখানে কিন্তু আমরা চিত্রটা অন্যরকম দেখবো। যেমন ফ্রান্সে নিজেকে ধর্মের সাথে বিযুক্ত বলে দাবি করছেন, যে তার সাথে কোনো ধর্মের সম্পর্ক নেই, এরকম মানুষের সংখ্যাটা হচ্ছে 63%। আপনারা ফরাসি বিপ্লবের কথা জানেন যে 1789 সালে ফরাসি বিপ্লব ঘটেছিল, এবং এই ফরাসি বিপ্লব দুনিয়াটা আগামী দিনে কিরকম হবে সেটাকে প্রতিনিধিত্ব করেছিল। অর্থাৎ কিনা দুনিয়াটা যে বদলে গেছে তার পেছনে ফরাসি বিপ্লবের একটা ভূমিকা আছে। যেরকম মধ্যযুগ থেকে বা সামন্ততান্ত্রিক যুগ থেকে আধুনিক যুগ বা পুঁজিবাদে উত্তরণের যে বিপ্লব, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। যেরকম সেরকম আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, সেরকম ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, এরকম কিছু দুনিয়া কাঁপানো বিপ্লব আছে। এই বিপ্লবগুলোর বৈশিষ্ট্য কি? এই বিপ্লবগুলোর মধ্যে দিয়ে যেটা দাঁড়ালো দার্শনিকভাবে, অর্থনৈতিকভাবে, সেটা হচ্ছে একদিকে ব্যবসা বাণিজ্যের বিস্তার, শিল্পায়ন, অন্যদিকে হচ্ছে যে চেতনার জায়গায় বা জায়গায়, রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায় কেন্দ্রে মানুষ এলো। অর্থাৎ মধ্যযুগের যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি, পশ্চাৎপদ অর্থনীতি এবং রাজনীতি, দর্শন, সাহিত্য, চিত্রকলা সবই ছিল ধর্মকেন্দ্রিক। যে ছবি আঁকা হতো সেটা ঈশ্বরের ছবি, ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনীর ছবি আঁকা হতো, ভারতেও ইউরোপেও। যে দর্শনের চর্চা হতো, ধর্মগ্রন্থের কোন শব্দটার কি মানে, এই নিয়ে পণ্ডিতরা চুলচেরা বিশ্লেষণ করতেন। এবং রাজনীতিতে রাষ্ট্র কিভাবে চালিত হবে সেটা নির্ধারণ হতো ধর্মগ্রন্থের দ্বারা, বাইবেলের দ্বারা বা মনুসংহিতার দ্বারা বা কোথাও ইসলামিক ধর্মগ্রন্থের দ্বারা, যে পৃথিবীর যে দেশে যে ধর্ম ছিল সেই ধর্মগ্রন্থের দ্বারা, এবং সেই ধর্মের যে পুরোহিতরা ছিলেন বা পোপরা ছিলেন তাদের দ্বারা। আধুনিক যুগে যেটা হলো, কেন্দ্রে মানুষ এলো, মানুষের ছবি আঁকা হতে শুরু করলো, মানুষকে নিয়ে গল্প তৈরি হতে শুরু হলো, এবং রাজনীতি নির্ধারিত হবে মানুষের দ্বারা। মানুষের প্রয়োজন অনুযায়ী, তার সুবিধা অনুযায়ী মানুষই সংবিধান রচনা করবে, ধর্মগ্রন্থ নয়। মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি নিয়মই এই রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তি, এই হলো সেকুলারিজম। ভারতে যেইভাবে সেকুলারিজমের মানে করা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ সমস্ত ধর্মকে সমানভাবে সরকার তোল্লাই দেবে, অর্থাৎ সমস্ত ধর্মে হ্যাঁ। আসলে সেকুলারিজম এই শব্দটা যখন ইউরোপ থেকে এসছে তখন এর মানে এরকম ছিল না। এর মানে হচ্ছে সব ধর্মেই না, অর্থাৎ রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, রাষ্ট্র কোনো ধর্মকে সাহায্যও করবে না, রাষ্ট্র কোনো ধর্মকে আঘাতও দেবে না, বিরোধিতাও করবে না। ধর্ম সম্পূর্ণভাবে মানুষের নিজের ব্যাপার। সে ধর্ম মানবে কি মানবে না, সে কোন ধর্মে যাবে কি যাবে না, সেটা একজন নাগরিকের ব্যক্তিগত সিদ্ধান্ত, রাষ্ট্র এখানে নাক গলাবে না। তো এই যে ইংল্যান্ডের যে বিপ্লব বা ফরাসি বিপ্লব, এই বিপ্লবগুলোর মধ্যে দিয়ে যেইভাবে সেকুলারিজমের আদর্শটা উঠে এলো, এই আদর্শটা হচ্ছে এইটা। এই ফরাসি বিপ্লবের এই আদর্শ থাকলেও অফিসিয়ালি 1905 সালে ফ্রান্সের সংবিধানে এই লেইসিতে বা সেকুলারিজমকে গ্রহণ করা। কিন্তু 2004-এ ফরাসি সরকার একটি আইন আনে, এনে লেইসিতিকে আরো কড়া করে।
এই আইনে বলা হয় যে স্কুলে কোনো রকম ধর্মীয় প্রতীক ব্যবহার করা যাবে না। এর ঠিক 6 বছর পরে প্রকাশ্যে বোরখা পরাও নিষিদ্ধ করে দেওয়া হয় পাবলিক প্লেসে। এবার কোনো প্রতিষ্ঠান কোনো ধর্মীয় প্রতীক ব্যবহার করা যাবে না, এটা মূলত সরকারি প্রতিষ্ঠান একটা সেকুলারিজমে কোনো ধর্মীয় প্রতীক ব্যবহার করতে পারে না। যেমনটা আমরা ভারতে দেখি যে যে কোনো থানাতে একটা মা কালীর ছবি থাকে, বা কোনো সরকারি হসপিটালে সেখানে বিভিন্ন ধর্মের প্রার্থনা করার জায়গা থাকছে, এগুলো সেকুলারিজমে হতে পারে না। সুতরাং সেই অবধি ঠিক ছিল। কিন্তু 2004-এ যেটা করা হলো, ব্যক্তিগতভাবেও কেউ কোনো ধর্মীয় প্রতীক ব্যবহার করতে পারবে না, অর্থাৎ কেউ হিজাব পড়তে পারবে না, বা খ্রিস্টানরা যে লকেট পরে ক্রসের সেটা করতে পারে না, ইহুদিরা তাদের টুপি পরতে পারবে না, এগুলো ওরা সার্বজনিক জায়গায় আসা যাবে না। স্বাভাবিকভাবেই যারা ধর্মপ্রাণ মানুষ তারা এটাতে আঘাত পেয়েছিলেন। ফ্রান্সের ডেমোগ্রাফি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ফ্রান্সে 6.7 কোটি লোক বসবাস করে, তার মধ্যে 33.5 লক্ষ মানুষ হচ্ছে মুসলিম। এই 33.5 লক্ষ মানুষের মধ্যে মাত্র 1 লক্ষ মানুষ হচ্ছে ফরাসি মানুষ, যারা কনভার্ট হয়ে মুসলমান হয়েছেন, আর বাকি পুরোটাই হচ্ছে মাইগ্রেন্ট, অর্থাৎ যারা বাইরে থেকে এসছেন। বাইরে থেকে কোত্থেকে এসছেন? আফ্রিকা থেকে এসছেন, মধ্যপ্রাচ্য থেকে এসছেন, সেই দেশগুলো থেকেই এসছেন যেই দেশগুলোতে আগে ফরাসি উপনিবেশ ছিল, বা ফ্রান্স এখনো যে দেশগুলোকে নয়া উপনিবেশ বানিয়ে রেখেছে। ফ্রান্স এই যে পশ্চাৎপদ দেশগুলো, যে পিছিয়ে পড়া দেশগুলো, এই দেশগুলোকে যখন অর্থনৈতিকভাবে শোষণ করছে বা এরোপ্লেন উড়িয়ে নিয়ে গিয়ে যখন সেখানে বোম ফেলছে, আপনারা জানেন যে সিরিয়াতে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আমেরিকার সাথে তাল মিলিয়ে ফ্রান্স বোম্বিং করেছে, এবং সেখানকার মানুষকে অর্থনৈতিক শোষণ করে তার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হোক, তার বোম মেরে তার সমাজ কাঠামোকে ধ্বংস করে দাও, এইসব করার মধ্যে দিয়ে ফ্রান্স বাধ্য করেছে এই মানুষগুলোকে ফ্রান্সে আসতে, তার কাজের খোঁজে, তার জীবিকার খোঁজে, তার প্রাণ বাঁচাতে। ফলে এই সমাজ থেকে মানুষরা যখন আসছে, যার সমাজটা ফ্রান্সের এই ফ্রান্স যেভাবে বদলেছে বিপ্লবের মধ্যে দিয়ে, যেভাবে সামাজিক কাঠামোটা পরিবর্তন হয়েছে, এই দেশগুলোর যখন হয়নি, স্বাভাবিকভাবে তাদের দেশগুলোতে ধর্মের প্রভাব বড় আকারে আছে। সেখানকার শাসকরা যখন শোষণ করে তখন ধর্মের নামে করে, শোষিত যখন বিদ্রোহ করে তখন ধর্মের নামে করে। এটা হচ্ছে একটা সামন্ততান্ত্রিক দেশের বৈশিষ্ট্য। আর এই আফ্রিকা বা মিডল ইস্টের দেশগুলো কেন ডেভেলপ করেনি ফ্রান্সের মতো? সেটার কারণ হচ্ছে ফ্রান্স এবং আমেরিকার মতো দেশগুলো, কারণ এরা ওদেরকে শোষণ করে, তাদের উদ্বৃত্তকে শোষণ করে ওই দেশগুলোকে ডেভেলপ হতে দেয়নি। স্বাভাবিকভাবে 2004 সালে কেন এরকম একটি আইন আসলো, বা কেন লেইসিতের নামে এখন আরো বেশি করা আইনের কথা ফ্রান্স সরকার ভাবছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে 2004-এর আগে 2001-এ 9/11 ঘটে গেছে। 9/11-এর পরে আমেরিকান নেতৃত্বে সাম্রাজ্যবাদী বিশ্ব তারা নামলো ওয়ার এগেনস্ট টেরোরিজমের, অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। সন্ত্রাসবাদ বলতে এখানে মূলত ইসলামিক টেরোরিজমকে বলা হয়েছে। কেন ইসলামিক টেরোরিজম? একটা কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক সংকট। সেই অর্থনৈতিক সংকটের জন্য ক্রমাগত তাকে যুদ্ধ বাঁধিয়েই রাখতে হবে। আমেরিকা এবং ফ্রান্সের অন্যতম একটি ব্যবসা হচ্ছে অস্ত্র ব্যবসা। আপনারা মির্জাপুর দেখেছেন, জানেন যে অস্ত্রের যদি ব্যবসা বাড়তে হয় তাহলে যুদ্ধ এবং খুনোখুনি লাগিয়েই রাখতে হবে রাষ্ট্রে রাষ্ট্রে, না হলে অস্ত্রের ব্যবসা। এই ওয়ার এগেনস্ট টেরোরিজম ছিল একটা অস্ত্র ব্যবসা পুরো মিডল ইস্টে এবং আফ্রিকায়, যুদ্ধের মধ্যে দিয়ে বা ছায়া যুদ্ধের মধ্যে দিয়ে একটা অস্ত্রের বাজার তৈরি করে একদিকে। অন্যদিকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দেশগুলো, মিডল ইস্টের তেল বা আফ্রিকার যে খনিজ সম্পদ, এই খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদের লোভে ফ্রান্স এবং আমেরিকা যখন আগ্রাসন চালাচ্ছে, তখন সেই দেশের মানুষ যারা মুসলমান তারা প্রতিরোধ করছে। স্বাভাবিকভাবে এখানে ক্ষুদিরাম ভগৎ সিং যেরকম প্রতিরোধ করেছিলেন, ক্ষুদিরাম জয়মা কালী বলে বোমা মেরেছিলেন, ওখানে ফ্রান্স এবং আমেরিকাকে যারা প্রতিরোধ করছে তারা অবশ্যই আল্লাহু আকবার বলেই প্রতিরোধটা করবে। যেমন হচ্ছে আলজেরিয়াতে, যেমন হচ্ছে আফ্রিকার অন্যান্য দেশে। ফলে ফ্রান্সের বা সাম্রাজ্যবাদী বিশ্বে এটা দেখানোর প্রয়োজন ছিল যে এই উপনিবেশের লড়াই নয়, এটা হচ্ছে আসলে একটা ইসলামিক উগ্রপন্থার বিরুদ্ধে ফ্রান্স বা আমেরিকা লড়াই করছে। সুতরাং এই ইসলামের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ, উপনিবেশের মানুষের যে
আদর্শ, তাদের যে ভাবাবেগ, তার বিরুদ্ধে ক্রমাগত যে আক্রমণ, সেই আক্রমণ আনার জন্যই এবং ফ্রান্সের ভেতরে যে বিক্ষোভ সেটাকে একটা অন্যদিকে চালনা করার জন্য এই ইসলামোফোবিয়া এবং এই ধর্মে আঘাতের যে ইচ্ছাকৃতভাবে পলিসিগুলো সরকার নিয়ে আসছে। এই লকডাউনের আগে পর্যন্ত ইয়েলো ভেস্ট মুভমেন্টের বিক্ষোভগুলো হয়েছে। ফ্রান্সে ম্যাক্রন সরকারের যে গ্রহণযোগ্যতা তলানিতে এসে ঠেকেছিল, ইয়েলো ভেস্ট মুভমেন্টই তার প্রমাণ। হঠাৎ করে এই ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদের ছবি নিয়ে যেটা হলো, তার মধ্যে দিয়ে যেটা হলো, এই ফ্রান্সের লেইসিতে ফ্রান্সের কালচারকে আমরা বাঁচাবো ওকে কেন্দ্র করে এইসব বলে আবার ম্যাক্রন একটা পেয়ে গেল, একটা ক্ষমতা পেয়ে গেল, আবার সেটা জনসমর্থন পেয়ে গেল। অর্থাৎ এইখানে যেটা হিন্দুত্বের নাম করে করা হয়, একই জিনিস ফ্রান্সে সেকুলারিজমের নাম করে করা হচ্ছে, যেখানে কিনা সেকুলারিজমের কাজ কোনো ধর্মকে আঘাত না দেওয়া, কোনো ধর্মকে তোল্লাইও না দেওয়া। সেখানে বারবার করে ফ্রান্সের সরকার ধর্মে আঘাত দেওয়ার জন্য এবং ইস্যুকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন রকমের পলিসি এনে যাচ্ছে। ফ্রান্স জুড়ে প্রচার চলছে যে এই মাইগ্রেন্টরা এসে, বাইরের দেশ থেকে মুসলমানরা এসে আমাদের ফ্রান্সের কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে ফ্রান্স এই মানুষগুলোকে আসতে বাধ্য করছে। ফ্রান্স আগে আফ্রিকা থেকে, মিডিল ইস্ট থেকে নিজের পুঁজি তুলে নিক, নিজের সেনা প্রত্যাহার করুক। যদি সেটা না করে তাহলে মুসলমান জনগণ যারা ফ্রান্সে আসতে বাধ্য হচ্ছে, কারণ ফ্রান্স তাদের অর্থনীতি, তাদের যে সমাজ কাঠামো বোম মেরে বা শোষণ করার মধ্যে ধ্বংস করে দিয়েছে, এই মানুষগুলোর অধিকার আছে, মুসলমানদের অধিকার আছে ফ্রান্সে এসে প্যারিস টাওয়ারে গামছা মেলে দেওয়ার। তাদের ফ্রান্সের সংস্কৃতি, ফ্রান্সের সৌন্দর্য নষ্ট হলে নষ্ট হবে। কারণ ফ্রান্স এখন যেটা শুরু করেছে সেটা হচ্ছে যে ইসলামোফোবিয়ার মধ্যে দিয়ে এই যে উপনিবেশের উপর তার যে আক্রমণ, তার যে শোষণ এবং উপনিবেশের বিরুদ্ধে উপনিবেশের জনগণের যে সংগ্রাম, সেই সংগ্রামটাকে ইসলামিক টেরোরিজম বলে দাগিয়ে দেওয়া এবং ফ্রান্সের যে শ্রমিক আন্দোলন সেটাকে এই বিভাজনের মধ্যে দিয়ে নিয়ে চলে যাওয়া। যখনই শ্রমিক আন্দোলন হবে, যখনই হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নামবে, তখনই নবী মোহাম্মদের একটা কার্টুন সামনে আনবে। আবার ফ্রান্সের জনগণ শ্রমিক মালিক থেকে এই লেইসিতেপন্থী এবং ইসলামপন্থী এই ভাগে ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে শাসকের খেলা। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। এই নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন।